দেখো এখন যে এসআই এর জন্য ডেসক্রিপটিভ ম্যাথ মানে ডেসক্রিপটিভ ম্যাথ না টোটাল আমি আজকে ম্যাথের সিলেবাসটা আলোচনা করে হচ্ছে তোমার পার্সেন্টেজ প্রফিট এন্ড লসের উপরে কিছু ম্যাথ করাবো। তো সামনে তো আমাদের পরীক্ষা এগিয়ে আসছে 1131 এর ডব্লিউপিএস অনেকে টার্গেট আছে বা এটা কি পিএসআই এ দিয়েছো। তো মেইনলি এটা অনেকের চিন্তা যে সবাই যেহেতু বিভিন্ন রকম পরীক্ষা দিয়েছে শর্ট নিয়ে অসুবিধা হয় না, কারণ শর্ট কাটে বা হচ্ছে তাড়াতাড়ি সেগুলো করে নিতে পারে, কিন্তু ডেসক্রিপটিভ নিয়ে সমস্যা হয়। এবার দেখো যে আগে সিলেবাসগুলো আলোচনা করি যে কোন কোন চ্যাপ্টারগুলোতে করতে হবে এবং কিভাবে করতে হবে। যারা অফলাইনে দেখছো মানে এটা হচ্ছে অফলাইন ব্যাচ পরীক্ষা প্রস্তুতির ভাগ করি মানে বহরমপুর মুর্শিদাবাদ, যারা আসতে চাও তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো 7797427474 স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর যারা অনলাইনে করতে চাও অনলাইনে করতে পারো। তো প্রথমে আসছি দেখো যে ডেসক্রিপটিভ ম্যাথ এসআই এর জন্য সেই সঙ্গে হচ্ছে মিসলেনিয়াসও যাতে কভার হয়ে যায় তার জন্য ইংরেজিগুলোকে মানে ম্যাথের যে কোশ্চেন সেগুলোকে ইংলিশে আমি তুলে নিয়েছি, কারণ ম্যাথ মিসলেনিয়াসের ক্ষেত্রে কি থাকবে ইংলিশে থাকবে, আর কিন্তু আনসার তুমি বাংলাতে লিখতে পারবে। তো দেখো যে চ্যাপ্টার যেগুলো করতে হবে এক নম্বর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, তারপর হচ্ছে মিক্সড অ্যালিগেশন, রেশিও প্রপোর্শন মানে মিশ্রণের অঙ্ক, তারপর হচ্ছে অনুপাত সমানুপাত, পার্টনারশিপ, অংশীদারি কারবার, পার্সেন্টেজ প্রফিট এন্ড লস, টাইম এন্ড ডিসটেন্স, টাইম এন্ড ওয়ার্ক, ভোট এন্ড স্ট্রিম, পাইপ সিস্টেম এবং অবশ্যই ট্রেনের অঙ্ক এখানে আছে। এবার 6 নম্বর হচ্ছে রেক্টাঙ্গল এন্ড স্কয়ার। তাহলে এই যে 6টা চ্যাপ্টার পাওয়া যাচ্ছে, 6টা চ্যাপ্টার নয় যদিও 5 নম্বর যেটা আছে এটাকে আরো অনেকগুলো চ্যাপ্টার বানানো যেতে পারে, কিন্তু এই যে 6টা টপিক এই কটা বলতে পারে যে পিওরলি মেনের জন্য। এবার প্রিলির সঙ্গে যদি অ্যাড করো মানে প্রিলির চ্যাপ্টার গুলো তাহলে হয়তো তোমার নাম্বার সিস্টেম মানে প্রিলির জন্য যদি অ্যাড করো তাহলে 7 নম্বর টপিকে লিখে দিতে পারো যে হচ্ছে নাম্বার সিস্টেম, তারপরে হচ্ছে লসাগু, তারপরে হচ্ছে সিম্পলিফিকেশন, তোমার হচ্ছে অ্যালজেব্রা বেশ কিছু পার্ট আছে অ্যালজেব্রা। আর একটা জিনিস যে ব্যাপারটা হচ্ছে তাহলে কি এলসিএম বা সিম্পলিফিকেশন অ্যালজেব্রা এগুলো কি মেনে আসবে না? এটা কিন্তু আসবে না সেই গ্যারান্টিও কিন্তু দিতে পারছি না। তার কারণ একটা জিনিসই প্রতিনিয়তই দেখবে যে পুলিশ বোর্ড চমক দেখায়, মানে এবার যেরকম ধরনের যে জিনিসগুলো দিলে পরের বাড়িতে অন্যরকম টপিক দিল, মানে প্রতিবারই কিন্তু সেই এসসিটি কোশ্চেন মানে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে তোমার মিক্সড অ্যালিগেশন, রেশিও প্রপোর্শন ওখান থেকে অঙ্ক দিয়ে আসবে। হতেই পারে এবার সিম্পলিফিকেশন যেমন সিম্পলিফিকেশন বা লসাগু বা নাম্বার সিস্টেম এইরকম জায়গা থেকে কিন্তু মিসলেনিয়াস কিন্তু ম্যাথ যায় ডেসক্রিপটিভলি, মানে সিম্পলিফিকেশন যে ব্যাপারটা সেটা তোমাকে স্টেপ বাই স্টেপ করে দেখাতে হবে। বা একটা লসাগুর অঙ্কও কিন্তু মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারগুলোতে দিয়েছে, সেগুলো তোমাকে করে দেখাতে হবে। তো বলা যায় না এসেও দিতে পারে, অর্থাৎ সাজেশন বলে কিছু হয় না, ঠিক আছে? সেটার জন্য আমাদের অপশন হাতে রাখতে হবে এবং এই সমস্ত চ্যাপ্টারগুলো করলে কি হবে তোমার পেরিতেও হেল্প হয়ে যাবে, সেই কারণে সবই আমরা করে রাখবো। এবার রেক্টাঙ্গল স্কয়ার বললাম এখান থেকে দিয়েছে, কিন্তু স্ফিয়ার থেকে মানে গোলক যেটা, ঠিক আছে, স্ফিয়ার থেকে কিন্তু একবার ডেসক্রিপটিভ অঙ্ক ছিল ডব্লিউপিএসআই 2021 সালের যে মেন্স পরীক্ষা হয়েছিল সেখানে একদম পাতি ছিল অবশ্য। তাই যেটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ বলছে যেমন হচ্ছে তোমার শঙ্কু চোম মানে কোণ, তারপরে হচ্ছে সিলিন্ডার বলা যায় না, ঠিক আছে এগুলো। এবং আরেকটা জিনিস হচ্ছে যারা এই সমস্ত পরীক্ষা দিচ্ছে অন্য পরীক্ষা তো দিচ্ছে হয়তো রেলের পরীক্ষা দিচ্ছে বা অন্য সেন্ট্রালের পরীক্ষা দিচ্ছে সেখানে তো অ্যাডভান্স ম্যাথ থাকবে মানে ক্যালকুলেশন থাকবে। তাই পুরো রাখতে হবে যতই শুধু সিলেবাসে অ্যারিথমেটিক বলুক মাধ্যমিকের সিলেবাসে যা যা আছে সেগুলো আমরা করতে হবে। বলা যায় না রাশি বিজ্ঞান যেমন মাধ্যমিকে আছে, ঠিক আছে, মিন মোড ওই সমস্ত জিনিস যেগুলো আছে, মধ্যমা নির্ণয় এসবগুলো আছে দিতেই পারে। তারপরে তোমার বার ডায়াগ্রাম, পাই চার্ট, ঠিক আছে, ওই সমস্ত জিনিস আছে তো দিতেই পারে। তাই এটাই বলা যে আমি হয়তো বলে দিলাম যে এই কটা চ্যাপ্টার তোমরা করে নেবে এখান থেকেই কমন পাবে এই কথাটা বলবো না। তার কারণটা হচ্ছে কম্পিটিটিভ লাইনে সিলেবাস বলে কিছু হয় না, বা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা স্ট্র্যাটেজি বা সিলেবাস বা হচ্ছে এই কটা সাজেশন বলে হয় না। স্ট্র্যাটেজি হতে পারে কিন্তু সিলেবাস হয় না। তো দেখেন তার আগে এবার বলে দিয়ে ডেসক্রিপটিভ ম্যাথ কিভাবে করবে, কারণ এটা নিয়ে অনেকের ভীতি আছে। তো সরাসরি সূত্র প্রয়োগ করে জানা না, সরাসরি সূত্র বলে কথা নেই বার্তা নেই, তুমি হঠাৎ বললে যে আমরা জানি I/P/100, ঠিক আছে, লেখা যাবে না। তোমাকে ব্যাপারটা কি আগে একটু বলে দিলে, যে হয়তো বললে যে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হলে 3 টাকা 2 বছরের সুদ I/P/100, এটা বলার পরে তুমি অঙ্ক শুরু করতে পারো।
কিন্তু তুমি কথাই বার্তা শুধু I সমান পিডিআর বাই 100 লিখছো, এটা তো এটা ডেসক্রিপটিভ টার্ম নয়। কারণ মাধ্যমিকের বইয়ে যখন সরল সুদ কষা যে ব্যাপারটা আলোচনা করা আছে, ওখানে প্রথমে কি করে দিয়েছে, চ্যাপ্টার শুরু হচ্ছে দিয়ে সরল সুদ কষা প্রথমে মানে কিভাবে সূত্রটা প্রতিষ্ঠা হচ্ছে সেটা তো মেনশন করে দিয়েছে, দিয়ে অঙ্ক শুরু করছে। তার মানে কি ওরা আগে প্রতিষ্ঠা করে দিল দিয়ে অঙ্ক শুরু করছে। এবার প্রত্যেকটা অঙ্কতে তো আর এরকম করবে না উদাহরণ দেখানোর সময়। এবার আমরা যেহেতু পরীক্ষার সময় আমরা সিম্পল ইন্টারেস্ট থেকে তো একটা অঙ্ক দিবে নাকি, দিলে একটা দেবে, তার মানে আমাকে ওটাই কি করতে হবে, ওটাই সূত্রটা এখানে বলে দিতে হবে। তারপরে যে অজানা রাশি নির্ণয়ের ক্ষেত্রে যতটা সম্ভব x ধরে চেষ্টা করবে, তারপরে প্রশ্ন অনুযায়ী স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবে, স্টেপ জাম্প করবে না, শেষে উত্তর লিখে দেবে, ক্যালকুলেশনের জায়গায় ডিজিটগুলো না কাটাই ভালো। এটা নিয়ে একটা কনফিউশন আছে, এটা বিভিন্ন জনের বিভিন্ন রকম মতবাদ এবং কেউ ঠিকঠাক জানে না। তাও বলে দিচ্ছি কি রকম, হয়তো তোমার আছে একটা 35 × 7 বা 28 এরকম কিছু একটা আছে, এটা কাটাকুটি করলে 4 7 28 এইভাবে কেটে যাচ্ছে। আমি বলছি এটাকেই যে এই কাটাকুটি যে ব্যাপারটা মানে 7 এ কেটে যাচ্ছে 28 কেটে যাচ্ছে এরকম ভাবে কাটার দরকার নেই। যদি তুমি ক্যালকুলেশন করে নিতে পারো ছোটখাটো জিনিস, ঠিক আছে, তাহলে মুখোমুখি লিখে দিতে পারো। আর যদি মনে হয় না ক্যালকুলেশন করতে পারছি না, একটু পড়ার দরকার আছে, তো পাশে রাখ বলে দেখে দেবে। যেটা ম্যাথের জায়গায় পুরোটা আমার মনে হয় যে ফেস রাখা ভালো। তো এর আগে অনেক জায়গায় বলেছে না আমরা দাদা করেছিলাম স্যার, আমরা কাটাকুটি করেছিলাম, এরকম তো না। আমাদের আমি বলছি না যে কেটে নেবে, কিন্তু ধরো এমন কিছু একটা গন্ডগোল হয়ে যায়, কিছু জন এরকম এরকম করে কাটে বা কিছু হয়, তো বোঝা গেল না, তো ফেস রাখাটাই ভালো, এটাই বলছি। এবার বাকি কেমন ভাবে কি করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ পরপর বলছি। চলো শুরু করি। যে আজকে হচ্ছে পালসারের প্রফিট এন্ড লস, ফার্স্ট অঙ্ক দেখো কি আছে, যে এই ম্যাথ বাংলাটাই বলছি, যাদের ইংরেজি দরকার আছে ইংরেজিটা দেখে নিতে পারো। যে একজন মানুষ একটি নির্দিষ্ট সংখ্যক লেবু 2 টাকায় 3টি এবং সমান সংখ্যায় 2টি 3 টাকায় কেনে, যদি সে সবগুলো 2 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ বা ক্ষতি কত হবে? তাহলে একটা জিনিস আমরা প্রিলিমসের জন্য করলে কি করব, এই যে বলেছে 2 টাকায় 3টি মানে কি 3টির দাম 2 টাকা, তাই তো। আর একটা কি বলেছে 2টি 3 টাকায়, তার মানে হচ্ছে 2টির দাম 3 টাকা। আমরা কি করি লসাগু বের করি, মানে 3 আর দিয়ে লসাগু করব 6 হবে, তার মানে এই ক্ষেত্রে কি হবে 6টার দাম কত হবে 4 টাকা, এখানে 6টার দাম কত হবে 3 এর গুণ মানে হচ্ছে 9 টাকা। তাহলে টোটাল কত হয়ে গেল 12টা, 12টার দাম কত হয়ে গেল 13 টাকা। এবার এখানে কি দিয়েছে যে 2 টাকায় 2টি হিসাবে, মানে কি 1 টাকায় একটার দাম 1 টাকা, তাহলে টোটাল আমার কত হয়েছে 12 টাকা হয়েছে, তাহলে 12টার দাম 12 টাকা। তাহলে আমার লাভ হলো না লোকসান হলো? 13 টাকা পয়েন্ট মিলে ছিল, 12 টাকা বিক্রি হলো, লোকসান হলো, 1 টাকা লোকসান হলো। কত টাকার মধ্যে 13 টাকার মধ্যে, পার্সেন্টেজ যদি বলে দেয় কি 100, মানে 100 বাই 13। এইটা হচ্ছে কি প্রিলিম কনসেপ্ট। এবং কেউ যদি ধরে যে আমি ধরি নির্দিষ্ট সংখ্যা লেবু হয়তো 6টা ধরলো কি 12টা ধরলো, এবার এখানে আমি বলছি যে এরকম করে 12টা বা 6টা ধরবে না, মানে ডেসক্রিপটিভ মানে হচ্ছে যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যা বলেছে তাই 12টা বা 24টা এরকম করে ধরবে না, মানে কি ধরবে x ধরবে, ঠিক আছে, x ধরবে। তার মানে নির্দিষ্ট সংখ্যা যেটা বলেছে সেটা আমি ধরে নিই যে x। তাহলে হচ্ছে ধরি লোকটি বা মানুষটি EXT করে, ঠিক আছে, EXT করে লেবু কেনে। তাহলে এখানে কি দেওয়া আছে যে লেবু 2 টাকায় 3টি, এটা এই কথাটার মানে কি যে 3টি লেবুর দাম 2 টাকা, তাই তো, 3টি লেবুর দাম 2 টাকা। তাহলে একটি লেবুর দাম, এই ডট ডট দেওয়া যাবে কিনা, অবশ্যই ডট ডট দেওয়া যাবে, ফার্স্ট লাইনটা শুধু লিখবে তাহলে হবে। আর EXT লেবুর দাম হচ্ছে 2x বাই 3 টাকা, বুঝলো। আবার একই সমান সংখ্যা বলেছে, তাহলে আবার পরেরটা যেটা করছে সেটা কি 2টি 3 টাকা হিসেবে করছে, তার মানে 2টি লেবুর দাম 3 টাকা, একটি লেবুর দাম 3 বাই 2 টাকা। আর আছে তাহলে EXT লেবুর দাম 3x বাই 2 টাকা, তাই তো। তাহলে x প্লাস x সমান হচ্ছে 2xt লেবুর মোট দাম, 2xt লেবুর মোট দাম কত হচ্ছে, ওইদিকে হচ্ছে 2x বাই 3 প্লাস এদিকে হচ্ছে 3x বাই 2। ছয় রাশি হলো, তাহলে যে 2 দুগুণে 4x যোগ হচ্ছে 9x সমান হচ্ছে 13x বাই হচ্ছে 6 টাকা।
এবার যে যখন বিক্রি করছে তখন কি করছে, যদি সে সবগুলো 2 টাকায় বিক্রি করে, সরি এখানে তোমার বাংলাটা একটু ভুল আছে, মানে সবগুলো 2 টাকায় দুটি হিসেবে বিক্রি করে, ঠিক আছে, মানে হচ্ছে if he sells all of them at 2 for rupees 2, মানে দুটি 2 টাকা হিসেবে বিক্রি করে, তাহলে বলতে তার লাভ বা প্রতি শতাংশ কত। তাহলে কি হচ্ছে যে দুটি, এখানে তাহলে পুরোটা লিখেই করি যে দুটি লেবুর বিক্রয় মূল্য 2 টাকা, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য 2/2 টাকা, আর মোট লেবু কত হয়েছে 2xt, তাই তো, তাহলে 2xt লেবুর বিক্রয় মূল্য হচ্ছে এই 2 এখানে কেটে গেলে মানে 2x টাকা। তাহলে দেখো এটা হচ্ছে 13/6, মানে 6 দুগুণে 12, এক্সট্রা থাকছে মানে কি 2 এর থেকে বেশি, আর এটা 2, তার মানে কি হচ্ছে লোকসান হলো আমাদের বুঝে যাচ্ছে। তাহলে অতএব ক্ষতির পরিমাণ 13x/6 minus 2x, 6 লসাগু 13x মাইনাস হচ্ছে 12x, মানে হচ্ছে x/6 টাকা। এবার বলেছে শতকরা লাভ বা ক্ষতি কত, মানে শতকরা ক্ষতি কত হবে, এই x/6 টাকা ক্ষতি কোন টাকাটাই বলবো, কত টাকার উপরে হবে, সিপির উপর, কস্ট প্রাইস মানে হচ্ছে প্রাইম মূল্যের উপরে, সেটা হচ্ছে 13x/6। তাহলে কি লিখবো যে 13x/6 টাকাতে ক্ষতি x/6 টাকা, 1 টাকাতে ক্ষতি x/6, কি হবে উল্টে গেলে 1 টাকা মানে কি হবে কম, তাহলে উল্টে গেলে হচ্ছে x/6 মানে থেকে যে 6/4x টাকা, আর 100 টাকাতে ক্ষতি। এটা যেমন অনেকে হয়তো এরকম করে দিতে পারে যে অর্থাৎ শতকরা ক্ষতি এটা বা এটা করে দেওয়া, ওটার থেকে এই মানে পুরোটা ওই দিক নিয়ে রাখা হবে। তাহলে দেখো এখানে 6 কেটে গেল, x কেটে গেল, আর 100 টাকাতে 100 থাকবে, তাহলে সমান কত হচ্ছে 100/13 টাকা। 7 টা জায়গায় গেল 7/13। এখানে যেগুলো দেখবে মিলবে না, ঠিক আছে, মানে পুরোটা হবে না, সেটাকে এরকম মিশ্র ভগ্নাংশে রেখে দেব 7/7। এখানে টাকাই লিখবে, দেখো এখানে আবার হঠাৎ করে কি হয়, এখানে আমাদের 5 টাকা দিয়ে 9/13, তাহলে অতএব তাহলে মানুষকে লেবু বিক্রি করে ক্ষতির পরিমাণ 9/13। দেখো উত্তর লেখাটা লিখে নাও যে ক্ষতির পরিমাণ বললাম আমি 9/13, আর যদি বলি শতকরা ক্ষতির পরিমাণ, মানে কথাই যদি লিখি শতকরা ক্ষতির পরিমাণ, তাহলে টাকা তাহলে দেখে নাও হয়ে গেল, আমি সাথে সাথে করে দিলে না টুকছে কেউ হয়ে গেছে, ঠিক আছে, একটু স্টপ করে দাও। তো দেখো 2 নম্বর অঙ্কনে গিয়েছে 400 কেজি চিনি বিক্রি করে একজন দোকানদার 4 টাকা লাভ করেছে। হ্যাঁ, আসলে তিনি কিছু পরিমাণ চিনি বিক্রি করেছেন 2% লোকসানে এবং বাকি হচ্ছে 10% লাভে। চিনির পরিমাণ 2% হারে বিক্রি হয়, তা খুঁজে বের করুন। মানে কত পরিমাণ চিনি 2% হারে বিক্রি করেছে সেটা খুঁজে বের করতে হবে। টোটাল হচ্ছে তোমার 400 কেজি, আর মোটের উপরে মাত্র এটা 4 টাকা লাভ, মানে মোটের উপরে তো 4 টাকা লাভ, কিন্তু কিছু পরিমাণ চিনি কি করেছেন তিনি 2% লোকসান করেছেন, আবার কিছু পরিমাণ চিনিতে তার 10% লাভে বিক্রি করেছেন। তাহলে 2% লোকসানে যেটা বিক্রি হয়েছে সেটা কত পরিমাণ সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা ধরে নিই, চলো যে ধরে নিই এই যে ডেসক্রিপটিভ মানে এটা যে হয়তো অ্যালিগেশন মেথডে বা সহজভাবে করা যেতেই পারে, কিন্তু সেরকম ডেসক্রিপটিভে বললে হবে না। ডেসক্রিপটিভ ভাবে এটা ধরতে হবে অজানা রাশি মানে x ধরতে হবে। তাহলে ধরি যে 2% হারে চিনি বিক্রি করে, 2% হারে, তাই 2% হারে তো না, 2% লোকসানে করেছে এটা।
তাহলে ঘড়ি 2% লোকসানে চিনি বিক্রি করেন x কেজি। তাহলে অতএব 10% লাভে চিনি বিক্রি করেন 400 মাইনাস x কেজি। এবার দেখো যে এই যে 2% লোকসান মানে 90/100 করব না, বা 10% লাভ মানে 110/100 করব না। কেন? তার কারণটা হচ্ছে এখানে আমাকে বলেছে মোটের উপর 4 টাকা লাভ, তার মানে 10% এর লাভ আর 2% এর ক্ষতি, দুটো মাইনাস, যেটা মাইনাস মানে 4 টাকা হবে। তাহলে কি করব যে x কেজি চিনি 2% হারে ক্ষতি সমান কত হবে x ইনটু 2/100 টাকা, তাই তো? মানে এখানে ছোট করে দিতে পারে এটাকে যে x/50 টাকা। আর এখানে কি হচ্ছে যে 400 মাইনাস x কেজি চিনি 10% হারে লাভ 400 মাইনাস x ইনটু 110 বাই হচ্ছে এই সরি বললাম কি আরে 10/100। তাহলে এটা কত হচ্ছে 400 মাইনাস x বাই 10। ঠিক আছে, এই দুটো অ্যামাউন্টের মাইনাস মানে এটা ক্ষতি হয়ে আছে, এটা একটা ক্ষতি আর এটা একটা লাভ। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই কত হবে 4 টাকা হবে। তাহলে শর্ট অনুযায়ী 400 মাইনাস x বাই 10 মাইনাস x বাই 50 এটা ইকুয়াল টু হচ্ছে 50 হচ্ছে এলসিএম 5 5 মানে হচ্ছে এখানে 2000 বিয়োগ 5x বিয়োগ হচ্ছে x বা 2000 মাইনাস 6x ইকুয়াল টু হচ্ছে 200 বা মাইনাস 6x ইকুয়াল টু 200 মাইনাস 2000 বা মাইনাস 6x ইকুয়াল টু হচ্ছে 1800 বা একটা লাইন করব যে x কে মাইনাসটা আউট হয়ে যাচ্ছে, x সমান হচ্ছে 1800 বাই হচ্ছে তো 300 বেরিয়ে গেল। তাহলে 2% ক্ষতিতে অতএব 2% ক্ষতিতে কি ছিল এটা জানো? 4 না কি ছিল? চিনি বিক্রি করেন 300 কেজি। এই উত্তর লিখতে হলে উত্তর না লেখার জন্য আবার 1 নম্বর কেটে নেবে। মানে একজন আমার কাছে এরকম খবর আছে যে অন্যজনের মানে দেখে অঙ্ক করেছে, মানে অন্যজনের দেখে অঙ্ক করেছে, যার থেকে করেছে সে উত্তর লিখেনি। ঠিক আছে, আর ও যাকে দেখিয়েছে সে আবার উত্তর লিখেছে, কিন্তু ও বলেনি যে সে সব অঙ্কতে আজকে এগুলো দিতে সে সব অঙ্কতে 1 করে কম পেয়ে গেছে আর ও 25 পেয়ে গেছে। চাকরিও করছে। দেখো এই অঙ্কটা একটু আর্টসের স্ট্যান্ডার্ড আছে, যেটা হচ্ছে একজন ব্যবসায়ী ঘোষণা করেছেন যে তিনি খরচ মূল্যের 10% লাভে উপকরণ বিক্রি করবেন, কিন্তু তার ব্যবহৃত 1 কেজির জন্য আদর্শ ওজন আসলে 15/16 কেজি। প্রকৃত লাভের শতকরা কত শতাংশ তিনি আয় করেন? ইংরেজিটা একটু দেখে না, যে বিজনেসম্যান অ্যানাউন্স দ্যাট হি উইল সেল ম্যাটেরিয়াল অ্যাট এ প্রফিট অফ 10% অন কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইস বা হচ্ছে নির্ধারিত মূল্যের ক্রয় মূল্যের উপরে সে 10% লাভ করবে। But the standard weight for 1 kg used by him actually weighs 15/16 kg. তার মানে ও মাল দিচ্ছে 15/16 কেজি, মানে যেটা 1 কেজি থেকে কম, কিন্তু সেটাকেও 1 কেজি বলে চালাচ্ছে। তাই বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ প্রফিট হি আর্নস, তাহলে সে কত পার্সেন্ট করছে? তাহলে এদিকে 10% তো করছে, আবার মালের কতটা মারছে সেটা দেখতে হবে।
দিয়ে টোটালটা সবটাই যোগ হবে। তাহলে দেখো এখানে দুটো জিনিস তোমাকে দুটো রাস্তা তোমাকে ধরতে হবে, কি কি? একটা হচ্ছে সে কত পরিমাণ মাল কিনছে সেটা একটা ধরতে হবে, আর প্রতি কেজির দাম কত সেটা ধরতে হবে। মানে ধরি ব্যবসায়ী x কেজি উপকরণ কেনেন এবং প্রতি কেজির দাম হচ্ছে y টাকা। তাহলে মোট দাম কত হচ্ছে, মানে 1 কেজির দাম y টাকা, তাহলে x কেজির দাম কত হচ্ছে xy টাকা। এবারে কি বলেছে যে তিনি তার ব্যবহৃত 1 কেজির জন্য আদর্শ ওজন আসলে হচ্ছে 15/16 কেজি। এই কথাটা মানে কি যে